আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা যারা কেমিস্ট্রি পড়াই এবং যারা কেমিস্ট্রি পড়ি, এরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্তই হলো কেমিস্ট্রি, আর সেই কেমিস্ট্রি আমরা লালন পালন করি, সেই কেমিস্ট্রি আমরা পড়ি, সেই কেমিস্ট্রি আমরা পড়াই। কেমিস্ট্রি নেই কোথায়? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় সমানভাবে আমাদের কেমিস্ট্রি। এর ভিতরে সবচেয়ে যে উপাদানটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কার্বন। কার্বন কোটি 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 যৌগ এই কার্বন তৈরি করে। সেই কার্বনের কেমিস্ট্রি নিয়ে আমরা এবারের পর্ব শুরু করব। তাহলে শুরু করছি আমরা কার্বনের পর্ব। আজকে আমরা সবচেয়ে সহজ যে চ্যাপ্টার, যে সহজ যে অংশ, সেই অংশটাই আমরা পড়ব, সেটা হলো হাইড্রোকার্বন। একেবারে সহজ চ্যাপ্টার। আমরা ছোটবেলায় পড়েছি, ইন্টারে পড়েছি, তারপরে 9, 10-এও পড়েছি। এটা অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার। তার ভিতরেও রয়েছে কিছু কিছু জটিল জিনিস, অজানা জিনিস, যেটা জানাও হয়নি এমনও হতে পারে। সেই জিনিসগুলো আমরা জানবো আর তত্তর করে এগিয়ে যাব উচ্চতর জৈব যৌগের দিকে। তাহলে প্রথমেই রয়েছে, আমরা কি নিয়ে শুরু করব? আমরা শুরু করব হাইড্রোকার্বন নিয়ে। হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলবো আমরা হাইড্রোকার্বন। একেবারে সোজা, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। জৈব যৌগ চলে এসছে, তার কারণ কি? কার্বন রিলেটেড সমস্ত যৌগই হলো জৈব যৌগ, দুই একটা ব্যতিক্রম ছাড়া। আমরা শুরু করতে যাচ্ছি সেই জৈব যৌগের একটা অংশ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে একটু আগে বললাম, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এর প্রথম সদস্যই হলো আমাদের মিথেন। মিথেন, আরো রয়েছে ইথেন, প্রোপেন, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ইথানল, প্রোপানল ইত্যাদি। এটা সবই হলো হাইড্রোকার্বন। সবচেয়ে সহজ হলো আমাদের মিথেন। শুরু করবো সেখান থেকে, বেশি সময় নেব না। এই হলো আমাদের মিথেন। এটাকে আমরা এইভাবে লেখা শিখেছি কার্বনের চারটে হাত। এই যে এটাকে হাত হিসেবে আমরা শিখেছি, দাগ হিসেবে শিখেছি, কিন্তু না, এটা দাগ না, এটা হচ্ছে বন্ধন। কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে বন্ধন, যে বন্ধন দিয়ে এই কার্বন এবং চারটে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH4টা গঠন করেছে। সমাজে এরকম ধরনের বন্ধন বহুত আছে। বৈবাহিক বন্ধন, ভাই বোনের বন্ধন, আরো অনেক বন্ধু বান্ধবের বন্ধন, বহু ধরনের বন্ধন রয়েছে। একই ধরনের বন্ধন রয়েছে আমাদের কেমিস্ট্রিতে। জীবন মানেই কেমিস্ট্রি। কেমিস্ট্রির প্রতিটা ঘটনাই আমরা জীবনের ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে পারি। জীবনের ভিতরে রয়েছে কেমিস্ট্রি, সেই জন্যই তো জীবন এত মধুময়। ভেঙে ফেলি একটু। এর পরের ধাপটা হলো এই যে একটা বন্ধনকে ভাঙলাম। এই যে বন্ধনটা, সে বন্ধনটা মূলত কার্বনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এটা আমরা ভালো করে জানি, 1s1। এই হাইড্রোজেনের ইলেকট্রনটা কোথায় থাকে? s অরবিটালে থাকে। s অরবিটালের চেহারাটা কেমন? এইরকম গোল। এই 1s1, এই হলো হাইড্রোজেন। এই হাইড্রোজেন 1s1। দ্রুত বলে ফেললাম, তার কারণ কি? এগুলো আমাদের পরিচিত, আমরা মেট্রিকে অনেক পড়েছি। যারা অনার্স পড়ি তারা ইন্টারে অনেক পড়েছি, আর যারা ইন্টারে পড়ি তারা মেট্রিকে অনেক কিছু পড়েছি। এই টুকটাক জিনিস আমরা পড়েছি,
এগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, তবে এটুকু বলবো হাইড্রোজেনের যে ইলেকট্রনটা কোথায় থাকে, এস অরবিটালে। এস অরবিটালটা কোথায়, একেবারে নিউক্লিয়াসের প্রথম শক্তি স্তরটাই হলো আমাদের 1s1। তারপরেরটা কত সেগুলো আমরা জানি। তাহলে এই যে ইলেকট্রনটা, ওর চেহারাটা কিন্তু এরকম 1s1, গোলাকার। এটা হচ্ছে গোলাকার। স্যার এই কার্বনের ইলেকট্রনটা কোথায় থাকে, এইটাগুলো আমরা একটু শিখতে হবে। স্যার এই বন্ধনটা কিভাবে গঠিত হয়, এইটা একটুখানি শিখতে হবে। হয়তো আমরা শিখেছিলাম, ভুলে গেছি, আমরা অল্প একটুখানি এটা শিখে যাব, আমরা শিখবো, তা নাহলে মজা পাবো না। এর ভিতরে যে মজা রয়েছে, জীবনের ভিতরে যেমন মজা রয়েছে, কেমিস্ট্রির ভিতরে রয়েছে তেমনি মজা, অফুরন্ত মজা। বুঝলে মজা, না বুঝলে একটুখানি কঠিন। যারা বলে কেমিস্ট্রির রস কসহীন, যারা বলেন কেমিস্ট্রির রস কসহীন, তাদের কথা কি বা বলবো, আসলে তাদের নিজেদের ভিতরেই রস নেই, যার জন্য কেমিস্ট্রি খুঁজে পায় না। কি বন্ধন, কার্বন এবং হাইড্রোজেনের ভিতরে কি বন্ধন, আমরা জানি কার্বন C6 1s2 2s2 2p4 2p2 4 কেন, 4 হলে 8টা হয়ে যাবে, 3 দুগুণে 6টা। এটাকে আরেকটু যদি ব্যাখ্যা ভালো করে লিখতে পারি, 1s2 2s2 2px1 2py1, এভাবে আমরা লিখতে পারি। স্যার xy px py, স্যার পিটা কি, পিটাও একটা শক্তি স্তর, এস শক্তি স্তর, পি শক্তি স্তর, ডি শক্তি স্তর, এফ শক্তি স্তর, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি। এরপরে যদি আমাদের জানা না থাকে বা না বুঝি, পরে আমরা দেখব। তাহলে স্বাভাবিক অবস্থায় কার্বনের যে 6টা ইলেকট্রন এইভাবে, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে এইভাবে এটাকে যদি আমরা এখন এইভাবে দাগ দেই, এইভাবে অবস্থান করে, এটাকে গোল করে এইভাবে যদি লিখি, এইভাবে যদি দাগাই, তাহলে এই শক্তি স্তরে থাকে 2টা, এই শক্তি স্তরে থাকে 2টা, এই শক্তি স্তরে থাকে 1টা, এই শক্তি স্তরে 1টা থাকে। এখন এই যে px, স্যার px কেন, p একটা শক্তি স্তর, স্যার তাহলে x কেন, x অক্ষ বরাবর এরকম, x অক্ষ বরাবর যেটা সেটা হলো px, y অক্ষ বরাবর যেটা সেটা হলো py, z অক্ষ বরাবর যেটা সেটা হলো pz। তেমনি হলো, তাহলে কি হলো, কার্বন C6 1s2 2s2 2p2 ছিল, 1s2 2s2 2px1 2py1। স্যার ছিল তো দুটো করে, তা আপনি আবার ভেঙে ভেঙে লিখছেন কেন? এদের একটা নিয়ম আছে, সাধারণত ওই ইলেকট্রনগুলো বেজোড় অবস্থায় থাকতে কিন্তু ওরা, মানে সিঙ্গেল অবস্থায় থাকতে ওরা পছন্দ করে। এটাও জীবনের সাথে জড়িত, অনেকে সিঙ্গেল অবস্থায় থাকতে পছন্দ করে। ইলেকট্রনগুলো তাই, ইলেকট্রন ম্যাক্সিমামই ওরা যতক্ষণ পর্যন্ত জোড় গঠন করতে বাধ্য না হয় ততক্ষণ পর্যন্ত তারা সিঙ্গেল অবস্থায় থাকতে ভালোবাসে। সেই জন্য আমরা কখনো 2p2 লিখবো না, আমরা লিখবো 2px1 2py1। এটাও কিন্তু জানার জিনিস যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো ম্যাক্সিমাম অযুগ্ম অবস্থায় থাকতে পছন্দ করে। এই কার্বনকে যখন উত্তপ্ত করা হয়, হিট দেওয়া হয়, তখন কি হয়, তখন 1s2 2s থেকে একটা ইলেকট্রন 2py1 2pz1 এ চলে যায়। এইখান থেকে ছিল 2টা, এইভাবে ইলেকট্রনটা আমাদের এইভাবে লেখা উচিত, এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে গেল। এগুলো যে দাগ দেই, আসলে এগুলো এইভাবে লিখতে হয়। তাহলে কি হলো, আমাদের বেজোড় ইলেকট্রন রয়েছে কতগুলো, 1টা 2টো 3টে 4টে। পরিষ্কার করে লিখি 1s2 2s1 2px1 2py1 2pz1। একটা পরিবারে
যখন অবিবাহিত ছেলে বা মেয়ে না থাকে সেখানে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না, বৈবাহিক সম্পর্কের কোনো প্রশ্নই আসে না। সবাই যদি বিবাহিত হয় অর্থাৎ জোড় গঠন করা হয় তাহলে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না, ছেলের জন্য মেয়ে খুঁজবে না, মেয়ের জন্য ছেলে খুঁজবে না। যেহেতু এখানে প্রত্যেকটাই শক্তি স্তরে সিঙ্গেল করে ইলেকট্রন রয়েছে, সুতরাং জোড় গঠনের একটা সম্ভাবনা থাকে, তাগিদ থাকে। এরা কিন্তু জোড় গঠন করতে এমনি চায় না, কিন্তু ওই যে আমরা হিট দিয়েছি, এখানে হিট, এখানে তাপ দিয়েছি, এই কার্বনকে তাপ দিয়েছি, উত্তেজিত করেছি। যখনই উত্তেজিত করা হয় তখন কি হয়, ওরা ওই সিঙ্গেল গুলো জোড় গঠনের তাগিদ শুরু করে, ওদের ভিতর তাগিদ সৃষ্টি হয়, যার ফলে সেখানে তারা কি হয়, নিজেদের ভিতরে তারা শক্তি বিনিময় করে জোড় গঠনের জন্য রেডি হয়ে থাকে। সেটাকে বলি আমরা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন, সংকরণ। এই নতুন একটা টার্ম আমরা চলে আসলাম, সংকরণ। সংকরণ, হাইব্রিডাইজেশন, সংকরণ। সংকরণ কি বুঝতেই পারছি, সংকরণ কি? সংকরণ মানে হচ্ছে দুই বা ততোধিক বস্তুর সংমিশ্রণ। যেমন সোনা একটা সংকর ধাতু, আমরা নিজেরাই মানুষই হচ্ছে সংকর ধাতু, তার কারণ আমাদের রক্তে মিশে আছে সেই বহুকাল যুগের আগের দস্যু, মগ, তারপরে যারা যারা এই দেশ শাসন করেছে, আর্য অনার্য সবাই মিলে মিশে আমাদের রক্তে, বহু মানুষের রক্ত আমাদের শরীরে, যার জন্য আমাদের চেহারা এরকম। অর্থাৎ আমরা আলটিমেটলি একটা সংকর জাতি, সেই জন্য আমাদের চেহারা এরকম, কোনটা কালো, কোনটা সাদা, কোনটা ফর্সা। সংকরণ। সংকরণ তাহলে কি হলো, দুই বা ততোধিক বিষয়, দুই বা ততোধিক ধাতু, দুই বা ততোধিক রক্ত, এর মিশ্রণটা হলো সংকরণ। এখানে কি হয়েছে, দুই বা ততোধিক শক্তি স্তরের সংমিশ্রণ হয়েছে। কোনটা কোনটা? এস দেখো এক ধরনের শক্তি স্তর, পিএক্স এক ধরনের শক্তি স্তর, ওয়াই এক ধরনের শক্তি স্তর, জেড এক ধরনের শক্তি স্তর। এরা কি করবে, একে অপরের সাথে নিজেদের শক্তি পরস্পরের মধ্যে শেয়ার করে, অ্যামালগেটেড করে, হাইব্রিডাইজড করে নিজেদেরকে জোড় গঠনের জন্য প্রস্তুত রাখে, এবং সেটাই হলো সেই প্রক্রিয়াটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন কাকে বলে? হাইব্রিডাইজেশন হচ্ছে দুই বা প্রায় সমশক্তি সম্পন্ন, দুই বা ততোধিক, মানে এরা কিন্তু প্রায় সমশক্তি সম্পন্ন শক্তি স্তর, প্রায় সমশক্তি সম্পন্ন শক্তি স্তর পরস্পরের সাথে মিশে সমান সংখ্যক ভিন্ন শক্তি স্তর গঠন করার প্রক্রিয়াকে বলা হয় সংকরণ। তাছাড়া সমশক্তি সম্পন্ন কেন হতে হবে? যেমন সিদ্ধ চালের সাথে কিন্তু ওই মসুরির ডালের খিচুড়ি হয় না, তার কারণ কি, সিদ্ধ চাল শক্ত, একটা শক্ত একটা নরম, ওটা যদি অ্যামালগেটেড করা হয়, মিশানো হয়, তাহলে ঠিক মতো মেশে না, একটা শক্ত একটা নরম। কিন্তু দুটোই যদি মোটামুটি কাছাকাছি হয় তাহলে মিশে যায়, সেই জন্য হতে হবে প্রায় সমশক্তি সম্পন্ন। তাহলে আমরা শুরু করব এই হাইব্রিডাইজেশন। কোথা থেকে কোথায় চলে আসলাম, ওই বন্ধনটা কেমন, বন্ধনটা কিভাবে গঠিত হয়, সেখান থেকে চলে এসেছি হাইব্রিডাইজেশনে। তাহলে যদি কোনো কারণে বা এখানকার পরিবেশ পরিস্থিতি যদি সাপোর্ট করে যে একটা এস তিনটে পি এর সাথে ভালোভাবে মিশে অরবিটাল তৈরি করে বা শক্তি স্তর তৈরি করে, তখন তাকে বলবো আমরা sp3। এর মানে হলো একটা এস তিনটে পি এর সাথে মিশে সংকরণ করেছে, মিশ্রিত হয়ে নতুন এক ধরনের অরবিটাল তৈরি করেছে, তখন সেটাকে বলবো আমরা sp3 সংকরণ। এখানে কয়টা আছে, কয়টার ভিতরে হয়েছে, 1 2 3 4, চারটার ভিতরে হয়েছে, এক এসে 1 পিতে 3টা, sp3। তিনটার ভিতরে যদি হতো তাহলে sp2, দুটোর ভিতরে যদি হতো তাহলে sp। আবার যদি এখানে ডি থাকতো, ওটা পরে শিখবো, ডি আপাতত নেই, ওটা পরে শিখবো। তাহলে কি হলো, এখানে একটা এস যখন তিনটে পি এর প্রায় সমশক্তি সম্পন্ন তিনটে পি অরবিটালের সাথে সংকরণ ঘটায়, তখন তাকে বলবো একটা এস তিনটে পির ভিতরে যে সংকরণ, সেটাকে বলবো আমরা sp3 সংকরণ। একটা এস তিনটে পি, sp3 সংকরণ, sp3।
চেহারাটা কেমন? কেন্দ্রে কিন্তু কার্বন, আমরা সবকিছু করছি কার্বন নিয়ে। তাহলে চেহারাটা কেমন? এই হলো কার্বন, তখন চেহারাটা হবে আর একটু দেখাই। ও চেহারা দেখাতে গেলে আমাদের এই জিনিসটা দেখাতে হবে। এই এস এর চেহারা, এই হলো কার্বন, এস এর চেহারা হলো গোল, পিএক্স এর চেহারা হলো এই রকম এক্স অক্ষ বরাবর, ওয়াই এর চেহারা হলো এই রকম ওয়াই অক্ষ বরাবর, জেড এর চেহারা হলো এই রকম জেড অক্ষ বরাবর। এই এই এরা তখন কি হবে? যখন এদের ভিতর সংকরণ ঘটবে তখন এরকম লম্বা লম্বা থাকবে না, থাকবে না। কারণ কি? খিচুড়ি, আমরা খিচুড়ির দিকে তাকাই, খিচুড়ির দিকে তাকাই, প্রথমে এরকম লম্বা লম্বা চাল নিয়েছিলাম, লম্বা লম্বা সবজি নিয়েছিলাম, সবজি ফুলকপি, তারপরে আলু, বরবটি, শিম, এগুলোকে যখন হিট দেওয়া হয়েছিল, তাপ দেওয়া হয়েছিল, তখন ওরা সবাই খাটো টাটো হয়ে কি হয়েছিল? মিশ্রিত হয়ে ঘ্যাট হয়ে গেছিল। কখনো ঘ্যাট হয়, কখনো আধা ঘ্যাট হয়, কিন্তু ওই সাইজটা আর থাকে না, লম্বা সাইজটা থাকে না। তাই ওই একটা এস তিনটে পি এর ভিতরে যখন সংকরণ ঘটে তখন এই লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা পি এক্স পি ওয়াই এরকম লম্বা লম্বা থাকে না, এরা কি হয়ে যায়? একটু খাটো খাটো টাইপের হয়ে যায়। গোল থাকে, কিছুটা গোল থাকে, আবার কিছুটা লম্বা থাকে, সম্পূর্ণ গোলও থাকে না, সম্পূর্ণ লম্বাও থাকে না, কিছু খাটো, কিছুটা খাটো হয়ে যায়, কিছুটা গোল থাকে। এই করে চেহারাটা হয় এরকম, চেহারাটা হয় এরকম, এরকম সুন্দর চেহারা হয়। এই 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 এটার নাম কি? sp3। এখানে একটা ইলেকট্রন রয়েছে, এটার নাম কি? sp3। এটার নাম কি? sp3। এটার নাম কি? sp3। এই যে প্রত্যেকটা একটা করে ইলেকট্রন রয়েছে, ওই যে চারটা ইলেকট্রন। তাহলে আমাদের এই sp3 সংকরণের ফলে চারটা সংকরিত অরবিটাল, হাইব্রিড অরবিটাল, এটাকে বলা হাইব্রিড অরবিটাল, সংকরিত অরবিটাল, এটা sp3 অরবিটাল, sp3 অরবিটাল, sp3 অরবিটাল, sp3 অরবিটাল। এই চারটা অরবিটাল এরা কিন্তু এখন তৈরি হয়ে রয়েছে জোড় গঠন করার জন্য। এই ইলেকট্রন এখন সক্রিয়, আগে এটা কিন্তু সক্রিয় ছিল না, ওরকম কোনো মানসিকতা ছিল না জোড় গঠন করার, কিন্তু এ এখন ফুলে পেঁপে নিজেদের ভিতর শক্তি সঞ্চয় করে, নিজেকে বুঝিয়ে অনুপ্রাণিত করে ও এখন জোড় গঠন করার জন্য রেডি, জোড় গঠন করার জন্য রেডি। তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখি, এইভাবে আমরা কখনো লিখবো না এভাবে। যখন ওই আমরা সমীকরণ টরণ লিখতে যাব, যখন সাধারণ কোনো গঠন লিখতে যাব, গাঠনিক সংকেত লিখতে যাব, তখন ওভাবে লিখব। এবার কি হবে? তাহলে কার্বনের এই যে কার্বনের যে চেহারাটা, এই 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 মূলত তাহলে এর এটা হলো এই রকম, এটা হলো এই রকম, এটা হলো এই রকম, এটা হলো এই রকম, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে আমরা এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম। এই যে এরা কিন্তু এখন জোড় গঠন করার জন্য রেডি। ওরা কি করবে? এ একটা, যার একটা ইলেকট্রন আছে তার সাথে জোড় গঠন করবে, এও যার একটা ইলেকট্রন আছে, কার একটা ইলেকট্রন আছে 1s1, চেহারাটা এরকম গোল, এই যে গোল। এই হাইড্রোজেনের এই যে একটা ইলেকট্রন, এ এসে তখন এর সাথে এইভাবে জোড় গঠন করবে, এই এ এসে তখন এইভাবে জোড় গঠন করবে। এই হলো আমাদের মিথেন। এই হচ্ছে চেহারা। এখানে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আবার এখানে হাইড্রোজেন, এর সাথে এই যে বন্ধন 109.5, এই যে এইখান থেকে এরও 109.5, এর সাথে এর 109.5, এর সাথে এর 109.5, এর সাথে এর 109.5, 90 ডিগ্রি না। তাহলে এটাই হলো আমাদের sp3 সংকরণ। তাহলে এই যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন,
এটার নাম কি, এই বন্ধনটার নাম কি? বন্ধনটার নাম হলো, এই বন্ধনটার নাম হলো sp3 1s এই সিগমা বন্ধন। এটারও তাই নাম sp3 1s। 1s টা কার? হাইড্রোজেনের। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই বন্ধনটার নাম হলো sp3, কারণ কার্বনের এটা ছিল sp3, সেই জন্য এইটা বন্ধনটা হলো sp3 1s। এটা sp3 1s, sp3 1s, sp3 1s, প্রত্যেকটা সিগমা বন্ধন। স্যার সিগমা কেন? ফেস টু ফেস ওভারল্যাপ। ও, এটা একটু শেখানো দরকার না? ফেস টু ফেস ওভারল্যাপ, সেই জন্য ওটা একটু শেখাবো। এর ভিতর থেকে আমি শিখিয়ে দেবো কোনটা sp3, কোনটা সাইড ওয়াইজ, এগুলো মানে ফেস টু ফেস কোনটা, সাইড ওয়াইজ কোনটা, সবগুলো আমি শিখিয়ে দেবো। তাহলে একটু ডিপে যাই। এটা হলো আমাদের ইথেন। এটাকে যদি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখি, তাহলে এবার আমরা অনুমান করতে পারি। কিভাবে অনুমান করতে পারি? এইটাকে এবার আমরা বন্ধন আকারে, আমরা হাইব্রিড অরবিটাল আকারে লিখে ফেলি। এটাকে লিখবো তাহলে এইরকম, কেন এটা হলো sp3, এটাও তাই। এইখানে কি হয়েছে? এর একটা কার্বনের, এর একটা, এখানে কি হয়েছে? এর একটা, হাইড্রোজেনের একটা, এখানে কার্বনের sp3, হাইড্রোজেনের 1s, এখানে কার্বনের sp3, হাইড্রোজেনের 1s, এখানেও তাই, কার্বনের sp3, হাইড্রোজেনের 1s, এইটা কার্বনের sp3, হাইড্রোজেনের 1s, এইটাই হচ্ছে, এটাও sp3, এটাও sp3, কারণ এটা কার্বন কার্বন ফেস টু ফেস বন্ধন হয়েছে। এখানে কার্বন হাইড্রোজেন ফেস টু ফেস বন্ধন হয়েছে। এটাকে আমি একটু লিখি এখানে, এই বন্ধনটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন। এই কার্বনটা, এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন, এইটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন। তা আমরা জানি এখানে কার্বনের একটা ছিল, এই কার্বনের এখানে একটা ছিল, এরা ফেস টু ফেস ওভারল্যাপ করে এইরকম বন্ধন গঠন করেছে। তাহলে এই বন্ধনটা কিন্তু এদের থেকে আলাদা, এই যে এদের থেকে আলাদা, কারণ এটা হচ্ছে কার্বন কার্বনের মধ্যে, এটা হচ্ছে কার্বন হাইড্রোজেনের মধ্যে। তাহলে এখানে কটা বন্ধন? এই একটা, আর এখানে তিনটা, 3 আর 3 6টার একটা 7টা, 7টার ভিতরে একটা হলো কার্বন কার্বন sp3 1s সিগমা বন্ধন, আর বাদ বাকি একটি 7টি হলো কার্বন হাইড্রোজেন sp3 1s, ও সরি, এটা হচ্ছে sp3 সরি, এটা sp3 আর এটা হলো sp3 1s, এটা sp3 1s সিগমা বন্ধন। ক্লিয়ার? আর একটু বলি তাহলে। এবার তোমরা মনে মনে একটু বলো, এই বন্ধনটা হচ্ছে কার্বন কার্বন, এটাও কার্বন কার্বন, তাহলে এই বন্ধনটা হবে কার্বন কার্বন sp3 এই বন্ধনটা হবে কার্বন কার্বন sp3 বাদ বাকি সবই হলো sp3 1s কার্বন হাইড্রোজেন বন্ধন। কয়টা? 3 আর 2 5 আর 2 7টা, এখানে 7টাই হলো, এখানে হচ্ছে 6টা, আর এখানে একটা, আর এখানে হলো 3টা, 2টো 5টা, 5 আর 3 8টা, 3 আর 3 6 আর 2 8টা হলো কার্বন হাইড্রোজেন sp3 1s সিগমা বন্ধন। তাহলে এটা হলো আমাদের sp3। sp3 সংকরণে কিন্তু কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড আসে না, সবগুলো সিঙ্গেল বন্ড। আবার চলে আসি কার্বন 6 1s2 2s2 2px1 2py1 2pz1, এটা কিন্তু উত্তেজিত অবস্থা। এই যদি কোনো কারণে একটা s দুইটা পির ভিতর সংকরণ ঘটে, তখন তাকে বলবো sp2 সংকরণ। এই যে এই একটা এবং এই দুইটা, অথবা এই একটা, এইটা আর এই দুইটা হতে পারে, তখন তাকে বলবো আমরা sp2। স্যার এটা তখন লম্বা থেকে যাবে,
এদের চেহারাটা কেমন হবে? এদের চেহারাটা হবে তখন এরকম, একটু খাটো খাটো তিনটা, এই। আর এটা জেড, এই জেড অক্ষ বরাবর এইটা লম্বা লম্বা থেকে যাবে, এই এটা এইরকম। এটা হলো 2pz1, এটা 2pz1, আর এটা sp3, sp2, sp2, sp2। এই হলো sp2 এর চেহারা। এদের মধ্যে কোণ কিন্তু 120 ডিগ্রি। এই যে এটা চেহারা এরকম, এই এখানে 120। তাহলে এটা যদি হাইড্রোজেন হতো, আচ্ছা আমরা একটা যৌগের উদাহরণ দিই। এই একটু ভালো করে আঁকি, একটু ভালো করে আঁকি, এরকম করে আঁকি, এই 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 আর এই। আর একটা কার্বন নিলাম এরকম, সেটা এর সাথে ওভারল্যাপ করলো, এটা এরকম থাকলো, এটা এরকম থাকলো, এর ডুপ্লিকেট আর কি। এই 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 দুটো কার্বন যখন সামনের দিকে এগোবে তখন এটা হচ্ছে sp2, 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 এরও sp2, sp2। এটা হলো 2pz1, এটা হলো 2pz1। তাহলে এই যে ফেস টু ফেস যে বন্ধনটা হলো, এটা হলো সিগমা বন্ধন, মানে 1 2 কার্বন 1 কার্বন 2, sp2 sp2 সিগমা বন্ধন। এই sp2 sp2 এর সাথে সরাসরি ফেস টু ফেস বন্ধন হলো বলে এটাকে বলবো আমরা সিগমা বন্ধন। যখন দুটি সংকরিত অরবিটালের সরাসরি ফেস টু ফেস ওভারল্যাপ ঘটে তখন সেটাকে বলি আমরা, যে বন্ধনটা তৈরি হয় সেটি বন্ধনকে বলবো সিগমা বন্ধন। এই সিগমা বন্ধন এর সাথে কি হবে? হাইড্রোজেনের। এর সাথে কি হবে? হাইড্রোজেনের। এর সাথে কি হবে? হাইড্রোজেন। এর সাথে হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধন গঠন করবে, হাইড্রোজেন বন্ধন গঠন করবে, এর সাথে বন্ধন গঠন করবে আগের বন্ধন, সেই বন্ধনটার নাম হলো sp2-1s। তাহলে এই বন্ধনগুলো আর কি হবে? এই যে জেড এবং এই জেড এরা পাশাপাশি কি হবে? এদের বন্ধন গঠন দেখে এরা পাশাপাশি একটা বন্ধন গঠন করবে এইভাবে, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, এইটাকে বলবো আমরা পাই বন্ধন। কার সাথে কার? 2pz1 এর সাথে এই 2pz1 এর একটা সাইড ওয়াইজ, এটাকে বলা হয় সাইড ওয়াইজ, আর আগেরটা ছিল ফেস টু ফেস, এর সাথে মুখোমুখি, আর একটা পাশাপাশি। এই বন্ধনটাকে বলবো আমরা পাই বন্ধন। তাহলে এই বন্ধনটা পাই বন্ধন আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে এইটা সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন, আর এই 2pz1 এই যে পাই বন্ধন। এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের এই বন্ধন, এই কার্বনের সাথে এইটা এই বন্ধন, এই কার্বনের সাথে এইটা এই বন্ধন, এই বন্ধন। এই তাহলে আমাদের যৌগ তৈরি হয়ে গেল। কি যৌগ? ইথিন। ডাবল বন্ড চলে এসছে। তাহলে যখনই sp2 সংকরণ হবে তখন ডাবল বন্ড হবে। তাহলে কি হলো? sp2 সংকরণে ডাবল বন্ড আসে। এমনি করে যদি কোনো কারণে বা পরিবেশ যদি সাপোর্ট না করে, যদি এরকম হয় যে একটা এস একটা পির ভিতর সংকরণ ঘটলো, তখন সেটাকে বলবো আমরা sp সংকরণ। তাহলে আমরা তিনটে সংকরণ শিখলাম: sp3 সংকরণ, sp2 সংকরণ, sp সংকরণ। sp সংকরণ কি? একটা এস এবং একটা পির ভিতর যদি সংকরণ ঘটে তখন সেটাকে বলে sp সংকরণ। বাকিগুলো কিন্তু থেকে যাবে অসংকরিত অবস্থায়, সেই জন্য ওটা লম্বা লম্বা থাকবে। এরা সংকরিত, সেই জন্য একটু গোল না ডাম্বেল এরকম অবস্থায় থাকবে। চেহারাটা কেমন হবে? এর চেহারাটা হবে তখন এই রকম, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, ওয়াই অক্ষ বরাবর এই লম্বা লম্বা থেকে যাবে, জেড অক্ষ বরাবর এই লম্বা লম্বা থেকে যাবে। তাহলে এটা হলো sp সংকরণ, এটা হলো sp অরবিটাল, এই যে একটা ইলেকট্রন sp, একটা ইলেকট্রন sp, এই এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। সিমিলার যদি আরেকটা কার্বন এরকম sp সংকরিত আরেকটা কার্বন নেই এখানে, তাকে যদি সামনাসামনি আস্তে 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 সামনাসামনি নিয়ে আসি, তাহলে কি হবে? এর সাথে এটার ওভারল্যাপ হবে,
এই জেডের সাথে এটা হলো 2p-y, 2p-y, এটা 2p-y, এটা 2p-z, এটা 2p-z। এই 2p-y এর সাথে তখন কি হবে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। আর 2p-z এর সাথে 2p-z এর একটা হচ্ছে সমান দাগ, একটা হচ্ছে এটা sp এর সাথে হাইড্রোজেনের বন্ধন গঠন হলে আলটিমেট প্রোডাক্ট দাঁড়াবে আমাদের এই কার্বন কার্বন sp এই যে এইটা সিগমা বন্ধন, sp সিগমা বন্ধন। 2p-y1 এইটা পাই বন্ধন, 2p-z1 পাই বন্ধন। তাহলে পাই বন্ধন কয়টা, দুইটা। সিগমা বন্ধন কয়টা, একটা। এদিকে থাকছে আমাদের এই যে এই sp, এটার নাম কি sp1s, এটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন, এটা পাই বন্ধন, এটা sp1s সিগমা বন্ধন। এটা হলো আমাদের ইথাইন। স্যার আগেরটা ইথিন ছিল, এই নামকরণগুলো আমরা একটু পরে শিখি। তাহলে আজকে আমরা 3 ধরনের সংকরণ শিখলাম। একটা হলো sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ, এবং sp সংকরণের উদাহরণ হিসেবে পেলাম আমরা ইথাইন, sp2 সংকরণের উদাহরণ হিসেবে পেলাম আমরা ইথিন, দুইটাকে একটু সমন্বয় করি। এই যে কার্বন, এখানে ডাবল বন্ড, সুতরাং এই কার্বনটা হলো sp সংকরিত, এই কার্বনে ডাবল বন্ড, সুতরাং sp সংকরিত। এইটা কোনো ডাবল বন্ড নেই, সুতরাং এখানে sp3 সংকরিত, sp3 হাইব্রিডাইজেশন। অর্থাৎ এখানে রয়েছে sp3 হাইব্রিড অরবিটাল, এখানে কি রয়েছে, sp2 হাইব্রিড অরবিটাল। এইটা তাহলে আমরা কি চিনলাম, এইটা কি হবে, তাহলে এই কার্বনটা sp2, তাহলে এইটা হবে sp2-1s, এইটা হবে sp2-1s। এইভাবে যদি একটা যৌগকে একটুখানি ভেঙে লিখে আমরা এইভাবে বুঝতে পারি, তাহলে বুঝবো আমরা বুঝে গেছি। তাহলে এই বন্ধনটার নাম কি হবে, এই কার্বনে কিন্তু ডাবল বন্ড আছে, সুতরাং এই কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ এই বন্ধনটা হবে একদিকে sp3 আর একদিকে sp2। এই বন্ধনটা কি হবে, sp3-1s, এই বন্ধনটা কি হবে, sp3-1s, এই বন্ধনটা sp3-1s, কিন্তু এই বন্ধনটা sp2-1s, এটা সিগমা বন্ধন, এইটা sp2 সিগমা বন্ধন, এইটা 2pz পাই বন্ধন। অসংকরিত অরবিটালে সাধারণত পাই বন্ধন গঠিত হয়। এই যে 2pz ওই নিচেরটা পাই বন্ধন। তাহলে পাই বন্ধন কিন্তু সবসময় অসংকরিত অরবিটালে গঠিত হয়। 3 ধরনের সংকরণ আজকে আমরা শিখে ফেললাম। বন্ধন দেখতে যে, বন্ধন শিখতে যে আমরা দেখে ফেললাম 3 ধরনের সংকরণ। একটা হলো sp3, একটা s 3টে পির ভিতর যে সংকরণ করে সেটা হলো sp3 সংকরণ, sp2 একটা s 2টা পির ভিতর যে সংকরণ করে সেটা হলো sp2, sp একটা s একটা পির ভিতর যে সংকরণ ঘটে sp সংকরণ। আজকে পর্যন্ত, দেখা হবে সামনের ক্লাসে আরো সুন্দর সুন্দর মজার সংকরণ এবং অণুর গঠন নিয়ে।